শাশুড়ি মায়ের নির্দেশ মতো আমি যখন পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করলাম, 5 লাইন পড়ার পর হঠাৎ এক জায়গায় একটা শব্দ আটকে গেল। আসলে সারা বাড়িতে লোকজন সবাই আমার পড়া শুনছে। প্রথমবার তো খুব নার্ভাস লাগছিল। সঙ্গে সঙ্গে আমার পিসি শাশুড়ি বলে উঠলেন, ছি নতুন বউ, শুনেছি তুমি নাকি দারুণ পড়াশোনা জানা মেয়ে। 2 পাতা পাঁচালি পড়তে গিয়ে তো 7 বার হোঁচট খাচ্ছ। লক্ষ্মী পুজোয় এই পাঁচালি হলো আসল নিয়ম। কি সব অলক্ষণে কাণ্ড কারখানা হচ্ছে, সংসারটা শেষ হয়ে যাবে এদের কাজকর্মের ঠেলায়। ঠাকুরমশাই পিসি শাশুড়িকে বললেন, আহ মা জননী, পুজোর দিনে কথা কাটাকাটি করো না, মা রুষ্ট হন। লক্ষ্মী বড় চঞ্চলা বড়দিদি, বাড়ির লক্ষ্মীকে এমন কথায় কথায় অপমান করো না, সংসারের অমঙ্গল হয়। তারপর আমার দিকে ফিরে বললেন, ছোট দিদিমণি, তুমি পড়তে থাকো, কোনো ভয় নেই। আমার বিয়ে হয়েছে এই সবে 3 মাস হলো। শ্বশুর বাড়িতে এসে এই প্রথম আমার লক্ষ্মী পুজো। স্বাভাবিকভাবেই আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার বাপের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর চল নেই। আমি শাশুড়ি মাকে বলেই দিয়েছিলাম, এই বছর লক্ষ্মী পুজোর সব কাজ আমাকে হাতে করে শিখিয়ে দিতে হবে। কিন্তু মা বলল, বৌমা, এই বছরই তো তোমার প্রথমবার, সারা দিন উপোস করে অনেক রাত পর্যন্ত থাকতে হয়, তুমি পারবে না। আমি আর বড় বৌমা মিলে যেমন করি তেমনই করব। তুমি বরং সব কিছু দেখে শুনে শিখে নাও। যখন আমি আর পারবো না, তখন তোমরা 2 জায়ে মিলে করবে। আর সারা দিন অনেক লোকজন বাড়িতে আসবে, বাড়ির ছেলেরা খাওয়া দাওয়া করবে। তুমি বরং ওদিকটাই সামলাবে, ওদিকটাতেও তো একটা লোক দরকার। উনি এমনভাবে আমাকে বুঝিয়ে বললেন, আমার মনে আর কোনো খারাপ লাগাই রইল না। একবারও মনে হয়নি যে উনি আমাকে পুজোর কাজে অংশগ্রহণ করতে দিলেন না কেন। সত্যি তো, আমার সারা দিন উপোস করার অভ্যেস নেই, আর এই পুজো আমি কোনোদিনও দেখিনি। ফলে এই পুজোর কেমন কি নিয়ম কানুন আমি সেটাও সঠিকভাবে জানি না। তাই আমার 2-3 বছর লাগবে সব কিছু দেখে বুঝে শিখে নিতে। আমি গতকাল বিকেলে শাশুড়ি আর দিদিভাইকে আলতা পরিয়ে দিয়ে নিজে আলতা পরতে বসেছি। এক পায়ে পড়া হয়ে যাওয়ার পর অন্য পাটা সবে ধরেছি। এমন সময় আমার পিসি শাশুড়ি বাড়িতে এলেন। আমার বিয়ের সময় উনার বাতের ব্যথাটা খুব বেড়েছিল বলে উনি আসতে পারেননি, তাই এবারে প্রথম দেখা হবে। উনি বসার ঘরে এসে বসতেই আমি, ও পিসি কেমন আছো বলেই মিষ্টি হেসে দৌড়ে গেলাম প্রণাম করতে। উনি হাঁ হাঁ করে উঠলেন, এ কি অলক্ষণে মেয়ে রে বাবা, আলতা পড়তে পড়তে শেষ না করে কেউ উঠে আসে নাকি? স্বামীর কল্যাণ অকল্যাণ বলে কিচ্ছু নেই। যাও যাও বসো, আগে শেষ করো। আর শোনো, শ্বশুর বাড়ির লোকজনকে না এভাবে তুমি করে বলতে নেই, আপনি করে সম্মান দিয়ে কথা বলতে হয়, বুঝেছ? এটা তোমার বাবার বাড়ি নয়। আমি মুখটা ছোট করে আবার আলতা পড়তে বসলাম। চোখে জল উপচে আসছিল। জোর করে চেপে রাখলাম, মাটিতে পড়তে দিলাম না। এই 3 মাসে আমার কখনো মনে হয়নি আমি অন্য বাড়িতে আছি। বাড়িতে মাছ তরকারি আমার পছন্দ মতো হয়। সবজি খাই না বলে শাশুড়ি মা কখনো বকে, কখনো বুঝিয়ে খাওয়ায়। পনিরটা পছন্দ বলে দিদিভাই প্রায় দাদাকে দিয়ে অফিস থেকে ফেরার পথে পনির আনিয়ে রাখে। আমার ইচ্ছে মতো জামা কাপড় পরি, তুমি বলে সবাইকে সম্বোধন করি। কোনো ফর্মালিটির ধার ধারি না, কারণ মন থেকে নিজের অজান্তেই এদের মা বাবা দাদা দিদি করে নিয়েছি। আর এরাও আমাকে মেয়ের মতো নয়, মেয়ে হিসেবেই রেখেছে। স্বাভাবিকভাবে বড় পিসির কাছেও আবদার করে ছুটে গিয়েছিলাম।
তবে উনার কথাগুলো বুকে এসে খুব বিঁধল। যাই হোক, কোনো রকমে আলতা পড়া শেষ করে উনাকে প্রণাম করে যেই পিছু হয়েছি, উনি ডাকলেন, শোনো নতুন বউ। আমি জিজ্ঞাসু চোখে উনার দিকে ফিরতেই উনি ঠান্ডা স্বরে আমার পায়ের দিকে তাকিয়ে বললেন, তোমার মা কি তোমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? আলতা পড়লে গোড়ালি থেকে পড়তে হয়, তুমি এটাও জানো না? তোমার মা আলতা পড়ে না নাকি? এমন সময় বড়জা উনাকে চা মিষ্টি দিতে এলেন। উনার হাতে দিয়ে প্রণাম করে বলল, রিমি আসলে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকে পিসি, ও এত নিয়ম কানুন জানে না। আর সবে তো বিয়ে হয়ে এসেছে, শিখে যাবে। তারপর আমাকে ডেকে বলল, এদিকে আয়, পড়িয়ে দিচ্ছি, ভালো করে শিখে নে। আমি মনে মনে ভেবেছিলাম, শিখবো না তো কখনো বলিনি, কিন্তু ভালোবেসে শিখতে বললে তো হাসতে হাসতে সব থেকে কঠিন জিনিসগুলোও শিখে ফেলা যায়। বড়জা চুপি চুপি বলল, নতুন নতুন আমাকেও কম কথা শুনতে হয়নি রে। সব সময় বাপের বাড়ি তুলে কথা বলা ওনার বদ অভ্যাস। যাই হোক, সেদিন মা আর দিদিভাই সন্ধে থেকে পুজোর কাজে ব্যস্ত ছিল। ওই নানা রকম নাড়ু পাকানো, মোয়া তৈরি করা এইসব। তাই আমি রাতে রান্নাটা করেছিলাম। খেতে দিতে গিয়ে দেখলাম ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে। আসলে বিয়ের আগে বাড়িতে টুকটাক শখে রান্না বান্না করতাম তো। পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি নিয়ে থাকতাম বলে সেভাবে সময় পেতাম না। তাই ভাত নামানোর সঠিক সময়টা বুঝতে পারিনি। তার মধ্যে পিসির কারণে মনটা খুব খারাপ হয়েছিল। খাবার বেড়ে আমি ভয়ে ভয়ে শ্বশুর মশাইকে বললাম, বাবা, ভাতটা আজ একটু বেশি নরম হয়ে গেছে। এখন দেখলাম তাই, না হলে সময় থাকলে আপনার জন্য আলাদা করে আবার চাপিয়ে দিতাম। আপনি গলা ভাত একদম খেতে পারেন না আমি জানি। শ্বশুরমশাই হেসে বললেন, ও একদিন ঠিক আছে, অসুবিধে নেই, দুধ দিয়ে খেয়ে নেব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পিসি বলে উঠল, যতদিন শ্বশুর আছে করে নাও, স্বামীর উপার্জনে যখন সংসার চালাতে হবে তখন টের পাবে কত ধানে কত চাল। 60 টাকা চালের কেজি, আর তুমি এভাবে জিনিস অপচয় করছো। কষ্ট করে তৈরি করা আমার মায়ের সংসারটা এভাবে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে দেখতে পারি না বলেই বলে ফেলি। তাই আমি সবার কাছে খুব খারাপ। শাশুড়ি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, এবার সকলে খেয়ে দিয়ে নাও তো, বলে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করলেন। বাড়ির ছেলেদের হয়ে যাওয়ার পর বড়জা, শাশুড়ি মা, পিসি শাশুড়ি আর আমি খেতে বসলাম। সবে একটা গ্রাস মুখে তুলেছি, পিসি শাশুড়ি বললেন, বাড়িতে শ্বশুর ভাসুর আছে, তুমি গায়ে আঁচল দাওনি কেন? এ আবার কি অসভ্যতা? শোনো নতুন বউ, শুধু পড়াশোনা করে শুধু দিগ্গজ হলেই হবে না। তোমার ওই পড়াশোনা ধুয়ে সংসার চলবে না। আচার আচরণে একটু লক্ষ্মীমন্ত হতে হবে, বুঝলে? আমার আর খাবারটা গলা দিয়ে নামলো না। কথায় কথায় অলক্ষ্মী শুনতে শুনতে মনটা কেমন তেতো হয়ে গেল। বাবার বাড়িতে অভাব ছিল, কিন্তু ভালোবাসা বাড়ন্ত ছিল না। আমি অর্ধেক খেয়ে নিজের ঘরে চলে গেলাম। কষ্ট হচ্ছিল। শাশুড়ি মাও সেও প্রতিবাদ করলো না দেখে। তবে উনি যে বললেন, তোমরা আমার 2 মেয়ে, উনার নিজের মেয়ে হলে এমন কথা শুনে উনি প্রতিবাদ না করে চাপা দিতে পারতেন? তাহলে সবাই কি ঠিকই বলে মা মাই হয়, শাশুড়ি মা কখনো মা হয় না? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল থেকে স্নান করে রান্নার দায়িত্ব নিলাম। শাশুড়ি মা, বড়জা পুজোর ঘরে, পিসি আজ কাকা শ্বশুরের বাড়ি দেখা করতে গেছে।
দুপুরে আমরা সবাই লুচি তরকারি মিষ্টি খেলাম। মা আর দিদিভাইকে শরবত চা করে দিলাম। মা নির্জলা উপোস করতে চাইছিল, প্রেসারের রুগী বলে ধমকে চমকে বারণ করলাম। পুজোর আগে পিসি ফিরে এলো। সন্ধ্যায় পুজো শেষে শাশুড়ি মা বললেন, এবার বাড়িতে আর এক লক্ষ্মী এসেছে আমার, তাই রিমি এবছর পাঁচালি পড়বে। পিসি শাশুড়ি বলে উঠল, একদম নয়, নতুন বউ কি উপোস থেকেছে নাকি? ভরপেট খেয়েও সব পাঁচালি পড়তে আছে নাকি? আমার ভাইয়ের সংসার আমি এভাবে উচ্ছন্নে যেতে দেব না। শাশুড়ি মা বললেন, দিদি, ভক্তি তো আমাদের মনে। কোথাও কি ভগবান বলে গিয়েছেন শরীরকে কষ্ট দিয়ে উনার সেবা করতে হবে? আমি তো এখনো এই সংসারের গিন্নি, আমার কথারও তো একটা দাম আছে, তাই না? আমি যখন বলেছি তখন ও পড়বে। অদ্ভুতভাবে কালকের পর থেকে এই প্রথম উনার গলায় একটা জেদের সুর শুনতে পেলাম। উনার নির্দেশ মতো আমি পাঁচালি পড়া শুরু করতেই অশান্তি, তাই লজ্জায় ভয়ে মুখ তুলতে পারছিলাম না। ঠিকই তো, আমার যে কি হয়েছে, এতদিন শুনে আসা পাঁচালি পড়তে গিয়ে আটকে গেল কিভাবে বুঝতে পারছি না। আমাকে অবাক করে দিয়ে আমার শাশুড়ি মা পিসি শাশুড়িকে বললেন, আপনি বাড়ির সবচেয়ে বড় সদস্য, আপনাকে আমরা পরিবারের মাথা বলে মানি, সব সময় সম্মান করি। কোনো কাজ আপনার মতামত ছাড়া তো করি না দিদি, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। আপনি নিজে যদি অপরকে সম্মান দিতে না পারেন, অন্যরা একতরফা আপনাকে কতদিন সম্মান করবে বলুন তো? একটু থেমে আবারও বললেন, পূজা চাই আপনার বিধিবিধানের শেষ নেই, খুব ভালো কথা, কিন্তু বাড়ির লোককে কোনোদিন অপদস্থ আর অপমান ছাড়া কিছুই করতে দেখলাম না আপনাকে। আমার বেলাতেও তাই করেছেন। আমি মুখ খুলতে পারিনি আমার শাশুড়ি মায়ের ভয়ে, কিন্তু আমার বৌমাদের ওই একইভাবে অপমান করলে আমি আর কান থাকতেও কালা হয়ে থাকব না। সেই যে পিসিমা ওখান থেকে উঠে গেছেন, আর বাইরে আসেননি। যাই হোক, রাতে অনেক ডাকাডাকি করে আসলেন উনি। তারপর মুখ ভারী করে শাশুড়ি মাকে বললেন, তুমি সবার সামনে আমাকে ওভাবে অপমান করতে পারলে বড় বউ? শাশুড়ি মা হেসে বললেন, একইভাবে অপমান করা সবার গায়ে লাগে দিদি। অতিথি নারায়ণ, তার মান রাখতে হয় বলে কাল থেকে আমি আপনাকে কিচ্ছুটি বলিনি, কিন্তু আমার ঘরের লক্ষ্মীর চোখে জল পড়লে আমাকে তো বলতেই হবে দিদি। আর তাছাড়া আমি আপনাকে দিদি বলে মেনে নিলেই এই 53 বছরেও আপনি আমাকে বড় বউ ছেড়ে বোন ভেবে উঠতে পারলেন না যে। মাঝপথে ভাসুর বলল, পিসি, তোমার এত আচার বিচার, এত লক্ষ্মী অলক্ষ্মীর চিন্তা, এসব করে কি তুমি খুব শান্তিতে আছো বলো? সংসারে শান্তি হলো আসল লক্ষ্মী, যা আসে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, উদারতা থেকে। পিসিমা শব্দটাতেও কিন্তু মা আছে। পরেরটা বাদ দিয়ে শুধু মেয়ে ভাবতে শেখো, দেখবে ভালো থাকবে। আর কেউই পারফেক্ট হয় না। তুমি কি ভাবছো তোমার সব কিছু ঠিক? তোমার সব কথা, সব ব্যবহার আমাদের কি ভালো লাগে? ভালো মন্দ, দোষ গুণ নিয়েই মানুষ। উনি কিছুক্ষণ থম মেরে রইলেন। তারপর আমাদের দুই জায়ের হাতে দুটো শাড়ি দিয়ে বললেন, নিবি না তাই না রে মেয়ে? আমি হেসে বললাম, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কলমে পার্বতী মোদক,
কণ্ঠে সোনালি।